আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ। ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড চালুর সিদ্ধান্ত। ইংলিশ মিডিয়াম স্কুল ও মন্ত্রণালয়ের অধীনে আনার কথা বললেন শিক্ষামন্ত্রী। কারি ও আলেমদের দেয়া হবে রাষ্ট্রীয় স্বীকৃতি। অন্তর্বর্তী সরকারের স্বাক্ষরিত চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন, আদ্যপান্ত উন্মুক্ত করার তাগিদ, বাণিজ্য সুবিধার পক্ষে ব্যবসায়ীরা। মামলার অগ্রগতি জানতে ট্রাইব্যুনালে এনসিপি নেতা আখতার। আগের মতো ইতিবাচক সরকার, জানালেন চিফ প্রসিকিউটর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা। সকাল 9টার পর দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10:30টায় তার সঙ্গে দেখা করতে আসেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এরপর এনএসআই ও ডিজিএফআই এর মহাপরিচালকগণ পৃথকভাবে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। 11:30টার পর ফ্যামিলি কার্ড চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু এ কথা জানান। খাদ্য, মৎস্য ও কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানান, এই প্রকল্পের জন্য বেশ কিছু জেলা এবং উপজেলা চিহ্নিত করা হয়েছে। প্রথমে হতদরিদ্র পরিবারকে এই সুবিধা দেওয়া হবে, পর্যায়ক্রমে বাড়ানো হবে এর আওতা। এদিকে দুপুরে তারেক রহমান আবারও বসবেন আন্তঃমন্ত্রণালয় সভায়। সেখানে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী, খাল, জলাধার খনন ও পুনর্খনন কর্মসূচি নিয়ে আলোচনা করবেন তিনি। একটা কমিটি করা হয়েছে, হয়তো শুরু করবে হত দরিদ্র থেকে আরম্ভ করে তারপরে দরিদ্র, তারপরে মধ্যবিত্ত, এইভাবে যাবে। ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসাবে চালু হবে। বিশেষ করে মহিলা যারা আছে, এদের ক্যাশ টাকাটা তাদের পরিবারের জন্য অনেক গুরুত্ব বহন করে, বিশেষ করে হত দরিদ্র মহিলারা। এই কারণে আমরা এই ধরনের সবাই এটা দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করার ব্যাপারে, এবং এটাকে ইউনিভার্সাল করা হবে। কোনো অবস্থাতেই যাতে কোনো ধরনের বিতর্ক না হয়, যে কোনো রাজনৈতিক মতাদর্শ, কোনো ধর্মীয় অনুভূতি অথবা কোনো লিঙ্গভিত্তিক কোনো ধরনের বৈষম্যের শিকার কেউ না হয়। শিক্ষা খাতে কোনো দুর্নীতি হওয়া উচিত না এবং সেটা হতে দেয়া হবে না বলে জানালেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বলেন, এই মন্ত্রণালয়ে আর কোনো দুর্নীতি হবে না। শিক্ষক বদলি একটি সিস্টেমে আনা হবে, বন্ধ করা হবে বদলি বাণিজ্য। এ সময় তিনি বলেন, ইংলিশ মিডিয়াম স্কুল মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে আনা হবে। শিক্ষামন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে শিক্ষা প্রতিষ্ঠানের ল্যাব স্থাপনের নামে যে দুর্নীতি হয়েছে তা তদন্ত করে শাস্তির আওতায় নেওয়া হবে। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, কারি ও আলেমদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে। এমন অ্যাপস করব যেখান থেকে বদলির সম্ভাবনা কার কোথায় কিভাবে হতে পারে তদবিরবিহীন এবং তাদের রেজাল্টের উপর বেসড করে এই ধরনের একটা প্রস্তুতি আমার রয়েছে। শিক্ষাকে খরচের খাত বা হিসাবে দেখবে না। শিক্ষা হবে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ, মানব সম্পদের মূল কারখানা এবং জাতি গঠনের প্রধান প্রকল্প। নৌবন্দর কিংবা দেশ, অন্তর্বর্তী সরকারের সময় স্বাক্ষরিত চুক্তির ভবিষ্যৎ নিয়ে উঠেছে প্রশ্ন। মেয়াদের শেষ সময়ে এসে তড়িঘড়ি করে চুক্তি করা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। চট্টগ্রামের লালদিয়া, ঢাকার পানগাঁও বন্দর এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করা নিয়েই আলোচনা সমালোচনা। বিশ্লেষকরা বলছেন, প্রথমে চুক্তির আদ্যপান্ত উন্মুক্ত করা দরকার, অন্যদিকে সংসদের সব বিষয় নিয়ে আলোচনা প্রয়োজন। ব্যবসা বাণিজ্যে সুবিধা হয় এমন চুক্তির পক্ষে ব্যবসায়ী সমাজ। বন্দর নির্মাণ এবং ইজারা ইস্যুতে কয়েক মাস ধরেই ছড়িয়েছে উত্তাপ। শর্ত এবং তাড়াহুড়া করে চুক্তি স্বাক্ষর হওয়া নিয়েই আপত্তি। গেল নভেম্বর মাসে অসম্ভব দ্রুততায় 33 বছরের জন্য চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল নির্মাণ ও ব্যবস্থাপনার দায়িত্ব পায় ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস। চুক্তি করা নিয়ে তখনই নানা মহলে তৈরি হয় বিতর্ক। বলা হয়, চুক্তির শর্ত কেন উন্মুক্ত করা হয়নি, প্রতিযোগিতার ভিত্তিতে কেন দেয়া হয়নি কাজ, জমি অধিগ্রহণ হবে কোন প্রক্রিয়ায়। প্রশ্ন তোলা হয়, নির্বাচিত সরকারকে পাশ কাটিয়ে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো। এই ধরনের দীর্ঘমেয়াদী চুক্তি, যেগুলো শর্তের উপর নির্ভর করবে একটা জাতির সার্বভৌমত্ব, সেই ধরনের চুক্তিগুলো নিয়ে নিয়ম হচ্ছে সারা পৃথিবীতে ট্রান্সপারেন্টলি
পার্লামেন্টের ভিতরে জনগণের প্রতিনিধিরা ডিসকাস করবে। পৃথিবীর ট্র্যাডিশন যদি বিএনপি ফলো করে, তাহলে বিএনপি এই চুক্তিগুলো পার্লামেন্টে অনুমোদন করাতে হবে। ঢাকার পাশে পানগাঁও কন্টেনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান মেডলক বাংলাদেশ। 22 বছর এই বন্দরটি ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে এই প্রতিষ্ঠান। তবে লাভজনক থাকার পরও চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল বিতর্কিত ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দিবার প্রক্রিয়া আন্দোলনের মুখে হয়েছে স্থগিত। চুক্তিগুলো নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা গোপনীয়তা বজায় রাখায় বাড়ছে সমালোচনা। নিউমোরিংয়ের চুক্তিটা বিএনপি বাতিল করে দেওয়ার সম্ভাবনাই আমি বেশি দেখি, এই কারণে যে জিয়াউর রহমানের ফিলসফি ছিল যে রাষ্ট্রীয় খাত যদি লাভজনক হয় তাহলে ওটাকে আমরা বিরাষ্ট্রীয়করণ করব না। যেই কারণে ওয়ার্ল্ড ব্যাংকের চাপ সত্ত্বেও আদমজি মিল জিয়াউর রহমান বিরাষ্ট্রীয়করণ করেনি, কিন্তু এরশাদ এসে এটা বিরাষ্ট্রীয়করণ করেছে। গেল 10 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড নামে বাণিজ্য চুক্তি করেছে বাংলাদেশ। ওই চুক্তি নিয়েও আছে প্রশ্ন। বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্রের অনেক কঠিন শর্ত মেনে নিয়েছে বাংলাদেশ। তার মধ্যে বাধ্যতামূলকভাবে বোয়িং ও জ্বালানি ক্রয়, কৃষিপণ্য আমদানি, সামরিক সরঞ্জাম ক্রয়, যুক্তরাষ্ট্রের কোনো পণ্যে কোটা আরোপ না করা অন্যতম। শুধু চুক্তি করলেই হয় না, সেই চুক্তি বাস্তবায়ন করতে গিয়ে আমরা বড় রকমের চাপের মধ্যে পড়ি কিনা সেগুলো তো দেখা দরকার। এবং মানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই চাপগুলো পড়বে কিন্তু যে রাজনৈতিক সরকার ক্ষমতা আসবে তার উপরে। আমার কোনো প্রশ্ন থাকবে না, সরকার যেই চুক্তি করুক। জুলাই হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়েছেন শহীদ আকরাম খান রাব্বি ও শহীদ তানহার বাবা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন তারা। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ সাক্ষ্য গ্রহণ করা হয়। এ সময় শহীদ আকরাম খান রাব্বি ও শহীদ তানহার নির্মম হত্যাকাণ্ডের বর্ণনা তুলে ধরা হয়। এদিন ট্রাইব্যুনাল 1 র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের মামলায় সাক্ষ্য গ্রহণ পিছিয়ে 25 ফেব্রুয়ারি ধার্য করেন আদালত। এছাড়া গাজীপুরে গুম করে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের দিন 2 মার্চ ধার্য করা হয়। জুলাই হত্যার বিচার নিয়ে চিফ প্রসিকিউটর বলেন, সরকার থেকে গ্রিন সিগন্যাল দেয়া হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে। এদিকে জুলাই আন্দোলনের মামলার অগ্রগতি সম্পর্কে জানতে প্রসিকিউশনের সাথে সাক্ষাৎ করেছেন সংসদ সদস্য আখতার হোসেন। বলেন, সংস্কারের বিষয়ে বিএনপি দোদুল্যমান, তবে ট্রাইব্যুনালের বিচারের ক্ষেত্রে যেন তা না হয়। বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা সহ দণ্ডপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে এনে সাজা বিচারের জায়গা বিচারের মতো চলমান থাকবে। সরকার আমাদেরকে সুনির্দিষ্টভাবে কিছু না বললেও আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন চলমান রাখার ব্যাপারে। যতক্ষণ পর্যন্ত আমরা দায়িত্বে আছি আমরা স্বাভাবিক গতিতেই সমস্ত কর্মকাণ্ড চলমান রাখব। সরকার দলের কাছে আমরা বিনীত কণ্ঠে আহ্বান জানাবো, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকে গতিশীল করার জন্য যে ধরনের লজিস্টিক সাপোর্টগুলো প্রয়োজন, নির্বাচিত সরকার হিসেবে সকল ধরনের লজিস্টিক সাপোর্ট তারেক রহমানকে দায়িত্ব নিয়েই সকল ধরনের লজিস্টিক সাপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে দিতে হবে।